পাহাড়ের চূড়ায় ছুঁয়েছে মেঘ, সামনে ছোট ছোট গাছ। দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে বৌদ্ধ গুম্ফা। লুচি, আলুর চচ্চড়ি, আলুর চচ্চড়ি, আর সুজির বরফি। রূপ স্থাপত্যকলা। প্রাচীন এক বৌদ্ধ পুরোহিতের দেহ সংরক্ষণ করা হয়েছে। ধোকার ডালনা, এখানে পায়েস। ট্যুরের নবম দিনের সকাল। টাবর মেন্থক দুমরা হোটেলের বারান্দা। মনোরম প্রকৃতি, কনকনে ঠান্ডা। পাহাড়ের চূড়ায় নেই গাছ, সামনে আপেল বাগান। টাবো হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার স্পিতি নদীর ওপর এক ছোট শহর। এটি রেকম্পিও ও কাজার মাঝে। টাবো গ্রামটি একটি বাটি আকৃতির সমতল উপত্যকায়। সুপ্রভাত দর্শক বন্ধুরা, 6 অক্টোবর 2025। রয়েছি হিমাচল প্রদেশের টাবো গ্রামে। -5 ডিগ্রি তাপমাত্রায় বেশ ঠান্ডার অনুভূতি। সামনে ন্যাড়া পাহাড়ে ছুঁয়েছে মেঘ, তার চারিপাশে অপূর্ব প্রকৃতি। গ্রামের বাড়িগুলো ষাট দিয়ে দাঁড়িয়ে, তার সামনে বাগান। সারি সারি আপেল গাছে ধরে রয়েছে সবুজ সবুজ আপেল, আবার কোথায় বা লাল আপেল। আমরা যে হোটেলটায় রয়েছি তার সামনে বারান্দা থেকে দেখাচ্ছি আপনাদের প্রকৃতিটাকে। বাগানের একধারে রকমারি ফুলের সম্ভার, রং বেরঙের নানা ধরনের ফুল। এই অপূর্ব প্রকৃতি বেশ নজর কাড়ে। হোটেলে চা পর্ব শেষ করে হাঁটা লাগালাম টাবো মনাস্ট্রির দিকে। কিংবদন্তি অনুসারে 1000 বছরের বেশি পুরনো এই বৌদ্ধ মঠ। টাবো বৌদ্ধ মঠ স্পিতি উপত্যকায়, প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। 996 খ্রিস্টাব্দে তিব্বতী অনুবাদক লোটসাওয়া রিনচেন জাংপো এটি প্রতিষ্ঠা করেন। প্রাচীন স্থাপত্য ও শিল্পের জন্য এটিকে হিমালয়ের অজন্তা বলা হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন সক্রিয় মঠ। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসো টাবো বৌদ্ধ মঠেই অবসরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি মনে করতেন এই বৌদ্ধ মঠ অন্যতম পবিত্র। মঠের অভ্যন্তরীণ মন্দিরের ভিতর প্রচুর দেওয়ালচিত্র ও মাটির মূর্তি রয়েছে। সময়ের সাথে সাথে কিছু নষ্টও হয়ে যায়। বড় এবং সুন্দর এক কমপ্লেক্সে এই মঠ। এখানে পুরানো ও নতুন বৌদ্ধ বিহার পাশাপাশি। খারাপ হতে শুরু করেছিল আবহাওয়া। মঠেই পেয়েছিলাম টিপটিপে বৃষ্টি। রয়েছি হিমাচলের স্পিতি উপত্যকার টাবো মনাস্ট্রির সামনে। ঢুকছি মনাস্ট্রির অন্দরে। এটি এক প্রাচীন বৌদ্ধ মঠ। এর স্থাপত্য এবং শিল্পকলা চোখ টানে। পাহাড়ের কোলে এই প্রাচীন বৌদ্ধ মঠ অনেক কিছুই জানান দেয়। সামনে বৌদ্ধ স্তূপা, পাহাড়ের কোলে স্তূপা এক অনন্য সোনালী এবং অন্যান্য রঙে রঞ্জিত এই বৌদ্ধ স্তূপা। বৌদ্ধ মঠের মূল বাড়িটি। কাঠের অনন্য কাজ। টিপটিপে বৃষ্টি পড়ছে, আবহাওয়া একটু খারাপ হয়ে গিয়েছে। 5 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডার অনুভূতি বেশ ভালোই, তার সঙ্গে সঙ্গে টিপটিপে বৃষ্টি। মেঘ করে রয়েছে, চারিদিকে মেঘে ভর্তি আকাশ। কিন্তু পাহাড় আর মেঘের মাঝখানে এই বৌদ্ধ মঠ অনন্য এক সুন্দর
বৌদ্ধ মঠের অন্দরে দেখা যাচ্ছে লামারা দাঁড়িয়ে আছেন, প্রার্থনা গৃহে ঢুকছেন ওরা। মঠে প্রতিদিনের পূজা শুরু হয় সকাল 6টায় নতুন মন্দির কমপ্লেক্সে। এখানে বসবাসকারী লামারা মন্ত্রোচ্চারণ করেন। তাঁরা মন্দিরগুলিতে তান্ত্রিক আচারও পালন করেন। মন্দিরের অন্দরে চলছিল প্রার্থনা। শুরু হয়ে গেছে প্রার্থনা। সামনেই বৌদ্ধ মূর্তি, তার সামনে চলছে আমাদের প্রার্থনা। টাবোই পুরানো মঠ উপত্যকার তলদেশে। উপত্যকার অন্যান্য মঠগুলির মতো পাহাড়ের উপরে নয়। আগে এই অঞ্চল তিব্বতের অংশ ছিল। 10,010 ফুট উচ্চতায় এটি অত্যন্ত শুষ্ক, ঠান্ডা এবং পাথুরে অঞ্চলে। মঠের উপরে পাহাড়ের মুখে খোদাই করা বেশ কয়েকটি গুহা রয়েছে। সন্ন্যাসীরা ধ্যানের জন্য এগুলি ব্যবহার করেন। পরপর এই গুম্ফা, পাথরের মুখে কিছু বিবর্ণ চিত্রকর্ম রয়েছে। মন্দির কমপ্লেক্সে অনেক স্তূপ রয়েছে। চিত্রকর্মের ওপর ভিত্তি করে দুটি স্তূপ 13 শতকের। একটি স্তূপে খোদাই করা কাঠের লিন্টেলও পাওয়া গেছে। এখানে বৌদ্ধ লামাদের স্মৃতিতে বিভিন্ন স্মৃতি ফলক রয়েছে। নানা ধর্মগুরু অনুযায়ী স্মৃতিফলকগুলির ভিন্নতা রয়েছে। নানা আকারের স্মৃতিফলক, মাটির তৈরি, তার মধ্যে পাথর প্রলেপ দেওয়া হয়েছে মাটির, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিতে বা রোদে ক্ষয়ক্ষতি না হয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করে কিভাবে অপূর্ব সুন্দর এই মঠ গড়ে তোলা হয়েছে, প্রাচীন যা সংস্কৃতির ধারক বাহক। সামনে বিভিন্ন বৌদ্ধ ধর্মগুরুর স্মৃতিতে মন্দির। এখানে একজন টেম্পল অফ ড্রমটন, মাটির তৈরি এই বৌদ্ধ মঠ, প্রাচীন বৌদ্ধ মঠ। সামনের দিকে এগিয়ে গেলে নানা স্মৃতি ফলক চোখে পড়বে। দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে বৌদ্ধ গুম্ফা, যেখানে সাধনা করতেন বৌদ্ধ ধর্মগুরুরা। ক্যামেরা জুম করলে আরো স্পষ্ট হবে গুম্ফাগুলি। দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে এই গুহাগুলি। এই গুহাগুলির মধ্যেই দীর্ঘদিন ধরে ধ্যান করতেন বৌদ্ধ ধর্মগুরুরা। মঠটি খুব শক্তিশালী দেওয়াল দিয়ে একটি দুর্গের মতো তৈরি। কাঠামোর দেওয়ালগুলি 3 ফুট পুরু। এটি শতাব্দীর ধ্বংসযজ্ঞ এবং প্রাকৃতিক দুর্যোগের পরেও টিকে থাকার কারণ। উঁচু মাটির ইটের প্রাচীর প্রায় 6,300 বর্গমিটার ঘিরে রেখেছে। মন্দির ছাড়াও রয়েছে চোটেন এবং সন্ন্যাসীদের বাসস্থান। জল পড়ে ওপর থেকে, এবং জলে যাতে বাড়িটি নষ্ট না হয় তার জন্য পাথর রয়েছে। সুন্দর বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করা হয়েছে এখানে। দেখুন, ওপরের বাড়ি, মাটির তৈরি বাড়িগুলির ছাদ যাতে জলে নষ্ট না হয়ে যায় বা অন্য প্রাকৃতিক কারণে নষ্ট না হয়ে যায়, জল পড়ে মাটির ছাদে এবং নিচে নেমে তা চলে যাবে। সিঁড়ি দিয়ে ওঠা যায়।
মাটির তৈরি বাড়িগুলির ছাদে। ঘুরে দেখালাম প্রাচীন এই বৌদ্ধ মঠটি। টাবো মনাস্ট্রি থেকে ফিরে এলাম হোটেলে। 6 অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। স্পিতি উপত্যকায় গিয়েও সকালের খাবারে ছিল তার ছোঁয়া। লুচি, আলুর চচ্চড়ি, আলুর চচ্চড়ি আর সুজির বরফি। সুজির বরফি সবাই খাচ্ছে ডাইনিং স্পেসে বসে। জমে উঠেছে প্রাতরাশ পর্ব। লুচি সুজিতে প্রাতরাশ শেষ করে এবার বেরিয়ে পড়ার পালা। গন্তব্য কাজা। রাস্তায় দেখে নেওয়া গিউ মনাস্ট্রি। টাবো থেকে বেরিয়ে পড়ার সময় হালকা বৃষ্টি পেয়েছিলাম। গিউ মনাস্ট্রি যাওয়ার পথে বৃষ্টি বাড়ল। কিছুক্ষণের মধ্যেই তুষারপাত। -ডিগ্রি প্রবল ঠান্ডায় পাহাড়ে বৃষ্টি হয়ে যায় তুষারপাত। গিউ মনাস্ট্রির পার্কিং জোনে আচমকাই স্নোফল। আপ্লুত হয়ে গিয়েছিলাম। অকাল তুষারপাতে আনন্দে আটখানা হয়েছিলেন পর্যটকরা। আমরাও তুষারপাতে গা ভাসিয়েছিলাম। বেশ কয়েক হাজার ফুট উঁচু। কনকনে ঠান্ডা ভুলিয়েছিল পাহাড়ে প্রকৃতির এই বরফ পড়ার অপূর্ব দৃশ্য। চারিদিকে সাদা আর সাদা বরফ বৃষ্টি। অক্টোবর 2025 লক্ষ্মী পুজোর দিনে হিমাচল প্রদেশের লাউল স্পিতি ট্যুরে আমরা রয়েছি গিউ মনাস্ট্রির সামনে। তার মাঝখানেই বাড়তি পাওনা এই বরফ। চলছে স্নোফল। স্নোফলের মাঝখানেই আমরা যাচ্ছি গিউ মনাস্ট্রির সামনে। এক উপরি পাওনাই। চারিদিকে চলছে বরফ পড়া। স্নোফলের মাঝখানে গিউ মনাস্ট্রির সামনে এক অনন্য অনুভূতি। স্নোফলে ভিজতে ভিজতেই গিউ মনাস্ট্রির সামনে। গিউ মনাস্ট্রি বা গুই বৌদ্ধ মঠ হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার একটি মঠ। মঠটি স্পিতি নদীর কাছে গিউ বা গুই গ্রামে। প্রায় 10,000 ফুট উঁচুতে এই গ্রাম। নাকো এবং টাবোর মাঝামাঝি সেতু পেরিয়ে প্রায় 7-8 কিলোমিটার গাড়িতে পৌঁছানো যায় গ্রামে। স্পিতি উপত্যকার একটি উল্লেখযোগ্য স্থান এই বৌদ্ধ বিহার। আকাশ থেকে পড়ছে বরফ এর বৃষ্টি। তার মাঝখানে রয়েছি আমরা গিউ মনাস্ট্রির সামনে। প্রিয় গ্রামে এই প্রাচীন বৌদ্ধ মঠ। প্রকৃতির কোলে এই মঠের রূপ অপরূপ। চারিদিকে মেঘে ঢাকা পাহাড়। আকাশ থেকে শুরু হয়েছে বরফ বৃষ্টি। তার মধ্যে গিউ মনাস্ট্রির সামনে রয়েছি আমি। এক অপূর্ব সুন্দর প্রকৃতি। তুষারপাতে ভিজতে ভিজতেই উঁচু সিঁড়ি বেয়ে বৌদ্ধ মঠের অন্দরমহলে। ওয়াচ টাওয়ারের মতো করা হয়েছে, দুদিকে রেলিং দিয়ে ঘেরা। উঠছি গিউ মনাস্ট্রিতে। চারিদিকে পাহাড়। চলছে তুষারপাত। তারই মাঝে হেঁটে চলেছি গিউ মনাস্ট্রির অন্দরমহলে। এই হলো বৌদ্ধ মঠ। রূপ স্থাপত্যকলা। চারিপাশটা ঘুরলে এরকমই এক প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে। ভিতরে রয়েছে
মূর্তি বুদ্ধদেবের। প্রায় 550 বছরের পুরনো মমি বা গুয়ের মমির জন্য বিখ্যাত গিউ মঠ প্রধান আকর্ষণ। এই মমি পর্যটকদের আকৃষ্ট করে। এখনো অক্ষত এই মমি। মধ্যযুগের শেষের দিকে বৌদ্ধ ভিক্ষু সাং তেনজিং এর মমি সংরক্ষণ করা হয়। বলা হয় মমিটি ওই বৌদ্ধ ভিক্ষুর জীবনের শেষ পর্যায়ে তপস্যার মাধ্যমে একটি প্রাকৃতিক মমিকরণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। সামনে সাজানো অর্ঘ্য, দেবতার জ্ঞানে পুজো করা হয় মমিকে। প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে এই মমিটি। দাঁত হাড় এখনো অক্ষুণ্ণ। প্রাচীন এক বৌদ্ধ পুরোহিতের দেহ সংরক্ষণ করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। রাখা হচ্ছে কাচের এক বাক্সে। সামনে নিবেদিত অর্ঘ্য। গিউ মঠ ছেড়ে এবার শুরু হলো কাজার পথে বাস যাত্রা। বাস থেকে চোখে পড়ল স্পিতি নদী। অপূর্ব উপত্যকা। শুষ্ক রুক্ষ পাহাড়ের অপরূপ সৌন্দর্য। পেয়েছিলাম লাল আপেল গাছও। স্পিতি নদীর মাঝে এক খণ্ড পাথর। নদীর উপর সরু দড়ির সেতু। ঝুলন্ত এটি পায়ে হাঁটার। কাজা পৌঁছানোর বেশ কিছুটা আগে থেকেই বরফ মোড়া তুষার শৃঙ্গ চোখে পড়ছিল। প্রায় ঘন্টা খানেক আগে শুরু হলো তুষারপাত। গাড়ি গেল থেমে। একদিকে পাহাড়, অন্যদিকে নদী বয়ে চলেছে। দুদিকের প্রকৃতির মাঝে তুষার বৃষ্টি। প্রথমে ভালোই লাগছিল, চলছিল গাড়ি চলার অপেক্ষা। তুষার বৃষ্টিতে সামনের রাস্তায় ট্রাক আটকে পড়ে, তাই গাড়ি চলাচল বন্ধ। বাস থেকে নেমে দেখার উপায় নেই। বাইরে প্রবল বরফ বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙছিল। স্থানীয় প্রশাসন মানুষ ও পর্যটকদের সাহায্যে জট কাটল। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস চলতে শুরু করলো। রাস্তায় চূড়ান্ত হয়রানি শেষে পৌঁছলাম কাজার ওল্ড মন্ক হোটেলে। দুদিন এটাই আমাদের ঠিকানা। সন্ধ্যায় হোটেলে পৌঁছে কোজাগরির প্রসাদ পেয়েছিলাম। রাতের খাবারেও ছিল মা লক্ষ্মীর ছোঁয়া। মেনু দেখে নি। এখানে ভাত, এখানে রয়েছে একটা আলুর সবজি, আলুর দম, তার সঙ্গে রয়েছে ধোকার ডালনা, এখানে পায়েস প্রায় শেষের দিকে, এখানে চাটনি। খাবারগুলো আমি খেয়ে দেখেছি, অপূর্ব স্বাদ। লক্ষ্মী পুজো স্পেশাল। নৈশভোজ সেরে হোটেলের ঘরে ঘুম। পথে দীর্ঘ ক্লান্তি ছিল। পরদিন কাজায় সাইট সিনের পালা।
পরের পর্বে থাকছে বরফে মোড়া কি মনাস্ট্রি, আউল স্পিতি ট্যুরে আমরা এই মুহূর্তে রয়েছি কি মনাস্ট্রির সামনে। চিচাম ব্রিজে বরফ সফর, উচ্চতম সাসপেনশন ব্রিজ চিচাম ব্রিজে। লাংজায় উঁচু বৌদ্ধ মূর্তি সহ আরও আকর্ষণ। দেখতে থাকুন সিবিরের প্রতিটি পর্ব। এই উঁচু বুদ্ধ মূর্তি। আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রাভেল লভি এবং লাইক করুন ট্রাভেল লভির ফেসবুক পেজ।